দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। গত কয়েকদিন ধরে কথাটা বারবার আসছে, শুধুমাত্র বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নয়। বাংলাদেশ তো বাংলাদেশের মতো আছেই, আছে মানে শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর, দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর যে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হয়েছে, সে সরকারের আমলে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ এবং উপজাতিদের কার্যত গণহত্যা চলছে। যাদের বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়, তাদের উপাসনার অধিকার যে থাকবে না, থাকলেও নামমাত্র, দেখনদারি মাত্র, এটা নতুন কথা। কিন্তু বাংলাদেশের হিন্দু যে অবস্থায় আছে, যতটাই বিপন্ন হোক, তাদের বিপন্নতাকে সামান্যতম ছোট না করে সে বিপন্নতা নিয়ে উদ্বেগ কিছুমাত্র না কমিয়েও বলা যায়, সে অবস্থাতেই কি পশ্চিমবঙ্গের হিন্দু থাকবে? থাকার কথা ছিল। অন্তত সেই কারণেই কি দেশভাগের সময় পশ্চিমবঙ্গের সবকটি রাজনৈতিক দলের নেতৃত্ব একযোগে এই পশ্চিমবঙ্গের বিধানসভায়, তখন অবিভক্ত বঙ্গের বিধানসভায় ভোটাভুটি করে রায় দিয়েছিলেন, না, তৎকালীন পূর্ব পাকিস্তান বা পাকিস্তানের পেটের ভিতর জিন্নার বিভাজন তত্ত্বের উপর দাঁড়িয়ে, দ্বিজাতি তত্ত্বের উপর দাঁড়িয়ে তৈরি হওয়া একটা দেশ, ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া একটা দেশের পেটের ভিতর পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি ঢুকে যাবে না। তারা আলাদা করে নতুন একটা রাজ্য পাবে, নতুন একটা থাকার জায়গা পাবে, জায়গার নাম পশ্চিমবঙ্গ। নিশ্চিতভাবে সেই পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে সেই সময় চলে আসা এবং তার পরবর্তী সময়েও বারবার চলে আসতে বাধ্য হওয়া হিন্দু বাঙালিকে ঠাঁই দিতে হবে। কারণ আমরা জেনে গিয়েছি আমাদের ভাগ্য অনেকটা ইসরায়েলের ইহুদিদের মতো। পৃথিবীর কোনো ভূখণ্ডে যাদের জন্য জায়গা হয়নি, তাদের জন্য একটা আলাদা দেশ খুব ছোট করে, একেবারে শত্রু পরিবেষ্টিত হয়েও আরব দুনিয়ার মাঝে পশ্চিম এশিয়ায় বানাতে হয়েছিল। তার কারণ তাদের অবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেকটা হিন্দু বাঙালির মতোই হয়েছিল। কিন্তু হিন্দু বাঙালি তো এরপরে আর কোনো সংশয় সংকটে থাকার কথা ছিল না। আজ তাদের সেই সংশয়, সেই সংকট তৈরি হচ্ছে কেন? বাংলাদেশে পুজোর মণ্ডপে মন্ত্র নয়, পুজোর মণ্ডপ থেকে বেশ কিছুটা দূরে থাকলেও আজান প্রাধান্য পাবে, এটা ইউনুস সরকার ফতোয়া দিয়ে জানিয়ে দিয়েছে। 1 ঘন্টা করে দিনে 5 বার, 5 ঘন্টা প্রত্যেক দিন নিঃশব্দ থাকবে হিন্দুদের পুজো মণ্ডপ। আবারও বলছি, উদ্বেগ না কমিয়ে বাঙালি হিন্দুর পাশ থেকে, বাংলাদেশের বাঙালি হিন্দুর পাশ থেকে একটুও সরে না গিয়ে বলছি, এটা তো হওয়ারই কথা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু প্রতিমার উচ্চতা কত হবে? কত লোক দেখতে আসতে পারে? আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হয়ে যাবে কি? এই ছুতোয় পুজো বন্ধের রাজ্যের নতুন নয়, শুরু হয়েছিল খাস রাজ্যের রাজধানীর বুক থেকে, কলকাতাতে। দেশপ্রিয় পার্কের প্রতিমার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সবচেয়ে বড় দুর্গা, 1 দশকেরও বেশি ব্যবধানে আরও একবার প্রমাণ হল, জায়গাটার নাম কলকাতা হোক অথবা নদিয়া, ভাগ্য বাঙালি হিন্দুর এক। এখানে সরকারের দয়ার উপরে, মর্জির উপর নির্ভর করবে আপনি দুর্গাপুজোটা কিভাবে করবেন, আপনার প্রতিমার উচ্চতা কতটা হবে। খুব অদ্ভুতভাবে, খুব দুর্ভাগ্যের সঙ্গে এটা মানতে হচ্ছে, বলতেও হচ্ছে, স্বাধীন দেশে আমাদের দেশের আদালত, বিচার ব্যবস্থা এর দায় সম্পূর্ণ একটি সরকারের উপর ছেড়ে দিয়েছে, সরকারের মর্জির উপর ছেড়ে দিয়েছে, একটি জেলার আমলাদের মর্জির উপর ছেড়ে দিয়েছে কোন একটি নির্দিষ্ট পুজো মণ্ডপে দুর্গা প্রতিমার উচ্চতা কতটা হবে সেটা ঠিক করে দেবেন সে জেলার পুলিশ সুপার অথবা অন্য কোনো সরকারি আধিকারিক। ঠিক এভাবেই কি পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুর, পশ্চিমবঙ্গের অঙ্গরাজ্যের অধিবাসী হয়ে, ভারতীয় নাগরিক হয়ে বেঁচে থাকার কথা ছিল? ঠিক এগুলো যখন ঘটছে, তখন মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে এ রাজ্যের এক বিধায়ক, মানে আইনসভার সদস্য, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বিলকুল কবুল করে দিচ্ছে কিভাবে বিভাজনের অস্ত্রে, একেবারে সংখ্যা মেপে মেপে
মুসলমান হিন্দুর ভোট ভাগাভাগি করে গুজরাট থেকে উঠিয়ে আনা ইউসুফ পাঠানকে তিনি জিতিয়েছেন। এখন তিনি তার শাইলকের ভাষায় পাউন্ড অফ ফ্লেশ চান তৃণমূল নেতৃত্বের কাছ থেকে। তারা বুঝে নেবেন অপূর্ব সরকার না হুমায়ুন কবির, কাকে তারা রাখবেন, কাকে তারা ফেলবেন, অথবা দুজনকেই কিভাবে কোন মন্ত্রে কোন ফুলে তুষ্ট করে রাখবেন। আমার প্রশ্ন, হুমায়ুন কবির তার মানে এটা স্পষ্ট করে বলে দিলেন, প্রমাণ দিয়ে দিলেন স্বাধীন ভারতে নির্বাচন হচ্ছে সাম্প্রদায়িক তাস খেলে, যেটা একেবারে শুরুতে নির্বাচনের প্রথম শর্তে নিষেধাজ্ঞা দিয়ে বারণ করা আছে। আপনি ধর্ম, জাত ইত্যাদির ভিত্তিতে ভোট চাইতে পারেন না, ভোটে জিততে পারেন না, ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। কিন্তু হুমায়ুন কবির বলছেন তিনি ঠিক এটাই করেছেন, এটা করেই ইউসুফ পাঠানকে জিতিয়েছেন, অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়েছেন। আমি বলবো এটা হুমায়ুন কবিরের ব্যাখ্যা। ইউসুফ পাঠানের বিরুদ্ধে একা অধীর রঞ্জন চৌধুরী লড়েনি। ইউসুফ পাঠানের বিরুদ্ধে যতজন লড়েছিলেন ততজন হেরেছেন, নিকটতম ছিলেন অধীর রঞ্জন চৌধুরী নিশ্চিতভাবে। কিন্তু এই গণতন্ত্র তো দুটো দলের, দুটো মতের, দুটো পক্ষের নয়। তার মানে ভারতীয় গণতন্ত্রের বহুদলীয় বহুপক্ষীয় যে ধাঁচা, কাঠামো, সেই কাঠামোকে বিদীর্ণ করে, চূর্ণ বিচূর্ণ করে, সব পক্ষ, সব দলকে, সব মতকে হারিয়ে শুধুমাত্র ভোট বিভাজনের অস্ত্রে, হিন্দু বাঙালি আর মুসলমানের ভোট বিভাজনের অস্ত্রে হুমায়ুন কবির বলছেন আমি না, বিবৃতি দিয়ে বলছেন, টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে অকুতভয় কবির বলছেন তিনি ইউসুফ পাঠানকে জিতিয়েছেন, বাকি সব পক্ষকে পরাজিত করেছেন। আমার প্রশ্ন, ভারতীয় সংবিধানটাই পরাজিত হয়ে গেল না তো? ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাটাই পরাজিত হয়ে গেল না তো? যারা যারা এই ব্যবস্থার সঙ্গে যে যেভাবে যুক্ত, যার যা দায়িত্ব ছিল তাদের সব দায়িত্ব নিয়ে কথা বলবো, বিতর্ক করব, তাদের কাছে প্রশ্নের উত্তর চাইবো। আজ জবাবদিহির দিন, কৈফিয়ত দেওয়ার দিন তাদের। কিন্তু যেই জিতুক, যেভাবেই জিতুক, আমার একটাই প্রশ্ন, হারলো কে, হারছে কে? সীমান্তের ওপারে বাংলাদেশে হিন্দু বাঙালি, সীমান্তের এপারে পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি। যে চৈতন্যদেবের ভূমিতে কাজী কীর্তন বন্ধ করেছিল বলে, নগর সংকীর্তন বন্ধ করেছিল বলে কাজীর বাড়ির সামনে চৈতন্যদেব একেবারে সহিংস উপায়ে হাজির হয়েছিলেন। সেই নদিয়ার মাটিতে প্রতিমার মাপ ঠিক করে দিচ্ছে সরকারি দয়া। অপেক্ষায় থেকে থেকে প্রতিমার অকাল বিসর্জন হচ্ছে, পুজো হবে সরকারি মতে, সরকারি মাপে। বিপন্ন হিন্দু বাঙালি। আসবো আজকের বিতর্ক, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। পাড়ায় পাড়ায় ঘোষণা চোখ রাঙানি তো ছিলই, এবার একেবারে সরকারি নির্দেশিকা জারি বাংলাদেশে। সাফ নির্দেশ, নামাজ পাঠের সময় বন্ধ রাখতে হবে পুজো মণ্ডপের মাইক। এ ছবি শুধু ওপারে ভাবলে বড় ভুল হবে। এই তো এপারেও লম্বা কাঠামো রইল পড়ে, সরকারি দয়া জুটল না বলে বন্ধ হয়ে গেল রানাঘাটের পুজো। তবে শুধু পুজো বন্ধে যদি অশনি ইঙ্গিতটা না বুঝে থাকেন, তাদের বোঝাবার জন্য রয়েছেন তো হুমায়ুন কবির। প্রয়োজন যখন দেখা দেবে সেই ধরনের তাস খেলে যেখানে 70% মুসলিম ভোট, তার 90% পোল হয়, আর যেখানে 30% হিন্দু ভোট, তার পোল হয় 60%। ভোটটা শুধু বিভাজনের জন্য আমরা 3টে প্রার্থী জিতেছি। এদেশের সাম্প্রদায়িক তাস খেলে যে নির্বাচন জেতা হয়, জেতা যায়, ঢাক ঢাক গুড়গুড় না রেখে সাফ বলে দিলেন শাসক দলের বিধায়ক।
না। ভারতের নির্বাচন কমিশন লোকসভা ভোট পরিচালনা করে। ভরতপুরের বিধায়কের এই প্রকাশ্য হুমকি, নারকীয় হুমকির পরেও তারা আজ পর্যন্ত ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি, তাকে জেলের গারদে পুরতে পারেননি। ঘরে বাইরে এখন শত্রু হিন্দু বাঙালি। এবার বাংলায় ভোট ব্যাংকের স্বার্থে কি প্রতিবেশী রাষ্ট্রে হিন্দু গণহত্যায় চোখ বুজে ইন্ডি জোট? হিন্দু বাঙালি কি এখন বিপন্ন জাতি? রিপাবলিক বাংলা। এই বিতর্ক শুরু করব, আর যে বিতর্ক শুরু করব যে প্রশ্ন নিয়ে, আমার প্রথম প্রশ্ন বলতে পারেন একটাই প্রশ্ন আমার আজকের অগ্নিবাণ। ধর্মের নামে ভোট ভাগ, চোখ রাঙাচ্ছে দেশভাগ। এই দেশভাগ দেখেছি আমরা। ধর্মের নামে দেশভাগ, ধর্মের নামে ভোট ভাগ করতে চেয়েছিলেন জিন্না, রাজি হননি ভারতের অধিকাংশ মানুষ, তাই কিন্তু তবুও দেশ ভাগ করতে হয়েছে। আরেকটা দেশভাগের চোখ রাঙানির সামনে আমরা দাঁড়িয়ে, যখন ধর্মের নামে ভোট ভাগ শুরু হয়েছে। যদি সে দেশভাগ হয় তাহলে আবার প্রশ্ন, কোথায় যাবে হিন্দু বাঙালি? আবার বিপন্ন হবে। আরও একবার আমার সঙ্গে উপস্থিত যারা, আমার ঠিক বাঁদিকে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়, আমার ঠিক ডান দিকে বিজেপি মুখপাত্র অভ্র সেন রয়েছেন, আমার সঙ্গে আইনজীবী রাধামোহন রায় রয়েছেন, এবং আমার সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ থেকে সিপিআই নেতা অনির্বাণ চৌধুরী। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরু করবো সৌম্যবাবু আপনার কাছ থেকে। দুটো কারণ বা তিনটে কারণ বলতে পারেন, এক এক করে বলছি। একদম প্রথম কারণ, আমি যেমনটা বললাম, বহুদলীয় গণতন্ত্র, বহু পক্ষ, বহু দল, বহু প্রার্থী ছিলেন, কিন্তু নিকটতম ছিলেন অধীর চৌধুরী। ফলে হুমায়ুন কবিরের এই ভোট ভাগের রাজনীতির সব থেকে খারাপ সাফারার, ওয়ার্স্ট সাফারার যিনি আপাতত সংখ্যাতত্ত্বের হিসেবে, তিনি অধীর রঞ্জন চৌধুরী। আমার খুব সোজা প্রশ্ন সৌম্যবাবু আপনার কাছে, আমার প্রথম প্রশ্ন, অধীর রঞ্জন চৌধুরী কি চৌধুরী বলেই হারলেন? কারণ আমি দেখলাম পাঠান জিতেছে, আর কেউ এমন জিতলেন না যার একটা এমন কোনো সারনেম আছে যারা হুমায়ুন কবিরের দেওয়া সংখ্যাতত্ত্বের হিসেব অনুযায়ী 30% মধ্যে পড়ে। যে 30%কে তিনি ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন, এবং আজকে বলছেন সেটা বলেছিলেন ভোট ভাগ করে দেওয়ার জন্য। সৌম্যবাবু দেখুন, আমি প্রথমেই একটা কথা বলি, যে যে কাজ হয়েছে, যে ঘটনাটা ঘটেছে, সে ঘটনাটা, এটা তো একটা টেলার মাত্র, এটা সাধারণ সামনের দিকে আছে। দীর্ঘ 11-12 বছর ধরে পশ্চিমবাংলায় আমরা দেখেছি যে এই ভোট ভাগের একটা হিন্দু মুসলমান এই খেলাটা চলছে, এবং এই খেলায় যে হোয়াটসঅ্যাপার যে রাজনৈতিক দলগুলো হয়েছে, তার মধ্যে বামপন্থী এবং কংগ্রেস। আমি শুধু একটা কথাই বলি, যে আমি নাম, টাইটেল, ধর্ম এসব বিষয় না গিয়ে বলি, আচ্ছা প্রশাসন বলে তো একটা বিষয় আছে, যারা সংবিধানের শপথ নিয়ে সরকারে এসছে, যারা মনে করেন যে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবার রাজ্য এটা, বা সবার দেশ, ঠিক। তাহলে বলুন তো, যখন একজন সংবিধানের শপথ নেওয়া বিধায়ক এই কথা বলছেন, দাঁড়িয়ে বলছেন, যেদিন বলছেন, তারপরে শক্তিনগরে দাঙ্গা হলো, তারপরে ফোন করছেন কে? তাকে মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করছেন। কি কথা হয়েছে আমি জানি না, মুখ্যমন্ত্রী ফোন করেছেন। কে স্বীকার করছেন? হুমায়ুন কবির স্বীকার করছেন। ঠিক। তাহলে তাকে গ্রেপ্তার করা হলো না কেন? যে এত বড় একটা স্টেটমেন্ট দিল যে হিন্দুদেরকে ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা ব্লা, আমি উচ্চারণ করতে পারছি না সে শব্দগুলো, তাহলে তাকে কেন বুক করা হলো না? কেন নির্বাচন কমিশনে তাকে গ্রেপ্তার করলো না? তারপরে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তাকে ফোন করছেন, তাহলে কাজ, তারপরে তার যে বিষয়, একটা অধীর চৌধুরী 5 বারের সাংসদ, তার কাজ, সে ভিত্তিতে ভোট হবে, মানুষ ভোট দেবেন। তিনি জানতেন, দীর্ঘদিন ধরে তিনি ওখানে রাজনীতিবিদ, 80% মাইনরিটি সম্প্রদায়ের মানুষ তাকে দীর্ঘদিন ধরে জিতিয়ে এসেছে, কাজের নিরিখে ভোট হয়েছে, সেই জায়গাটাকে নষ্ট করেছেন কে? আমি সৌম্যবাবু এখানেই বলছি, আমি কিন্তু একটু একবারের জন্য বিশ্বাস করুন এই আলোচনাটাকে এই পথে নিয়ে যেতেই রাজি নই। তার কারণ হুমায়ুন কবির আমাদের জন্য নয়, এই দেশের ধর্মনিরপেক্ষতার জন্য, সার্বভৌমত্বের জন্য একটা ফাঁদ পেতেছেন, কারণ হয়ে পেতেছেন নিশ্চয়ই। কারণ এইসব লোক আমি বিশ্বাস করি না কখনো একা থাকে, এদের পিছনে অন্য শক্তির খেলা থাকে। কিন্তু অভ্র, আমি কেন বলছি, আমি কেন চৌধুরী শব্দটা বললাম,
সৌম্যবাবু আমার চৌধুরী বলে বক্তব্য না, আমি এটা আপনি সৌম্য আইচ রায় হলেও হয়তো হারতেন। তার কারণ এটা ঠিক সৌম্যবাবু, এটা ঠিক যে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে সাফারার মানে আপনি যদি ভোটের অঙ্কে বলেন, সংখ্যাতত্ত্ব বলছে কংগ্রেস শূন্য, সংখ্যা মানে এক আপাতত সাংসদ সংখ্যার বিচারে, বিধানসভায় শূন্য, বামপন্থীরা বিধানসভাতেও শূন্য, সাংসদ সংখ্যার বিচারে শূন্য। কিন্তু অভ্র 1946 সালে 47 সালে পশ্চিমবঙ্গের কংগ্রেস, হিন্দু মহাসভা, এমনকি কমিউনিস্টরা একযোগে এই পশ্চিমবঙ্গের বিধানসভায় পশ্চিমবঙ্গ নামে একটা রাজ্য তৈরিতে সমর্থন দিতে বাধ্য হয়েছেন। তার কারণ তারা বুঝেছিলেন তারা কোনো দলীয় পরিচয়ের জায়গা থেকে নন, তাদের অস্তিত্বটা আক্রান্ত হবে, অস্তিত্বটা বিপন্ন হবে শুধুমাত্র তারা হিন্দু বলে। তারা উল্টো পক্ষকে শুধুমাত্র মুসলমান বলে দেখছেন না, ঠিক, কিন্তু জিন্নার দ্বিজাতি তত্ত্বে যারা বিশ্বাস করে তারা উল্টো পক্ষকে শুধুমাত্র হিন্দু বলে থাকে, ঠিক যেমন আমার পাশের দেশে দেখা হচ্ছে। আমার এখানেই প্রশ্ন, কাজীর বাড়ির সামনে যিনি মিছিল নিয়ে গিয়েছিলেন সংকীর্তন করতে দিচ্ছেন না বলে, সেই চৈতন্যদেবের নদিয়াতে প্রতিমার সাইজ কি হবে, আমি বলতে মুখে আটকাচ্ছে, মানে প্রতিমার সাইজ এই শব্দটা আমরা বলি না, এটা আদালতে এভাবে সওয়াল হচ্ছে অভ্র, আমি দেখছি বাংলায় বসে। ঠিক সেই বাংলায় নদিয়ার পাশের জেলায় মুর্শিদাবাদ একজন বিধায়ক কবুল করছেন টিভি ক্যামেরার সামনে, বলছেন প্রকাশ্যে, হ্যাঁ আমি জিতিয়েছি ভোট ভাগ করে, হিন্দু মুসলমানে ভোট ভাগ করে জিতিয়েছি। এই দিনটা দেখার জন্য আমরা পশ্চিমবঙ্গে আমাদের পূর্বপুরুষরা থেকে গিয়েছিলেন অভ্র। অনির্বাণদা, একটার সঙ্গে একটা বিষয় কিন্তু ইন্টারলিঙ্কড, এবং আপনাকে ধন্যবাদ, আপনি দুটো জুড়েই কিন্তু আমাকে প্রশ্নটা করেছেন। রানাঘাটের একটি গ্রামে কিছু গ্রামবাসী তারা নিজেরাই নিজেদের মতো করে বহুদিন খেটে একটা দুর্গা প্রতিমা তৈরি করছিলেন। ওখানকার জেলা শাসক মনে করেছেন ওই প্রতিমা যদি তৈরি হয় এবং যদি ওখানে পূজা হয় তাহলে নাকি আইন শৃঙ্খলার সমস্যা চলে আসবে। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। তারপর তাদের এমন অবস্থা গ্রামবাসীদের, তারা 40 বিঘা জমিতে কিন্তু তারা চাষ করেননি, তারা পুরোপুরি নিযুক্ত ছিলেন 112 ফুটের দুর্গা প্রতিমা বানাবেন এবং একটা রেকর্ড তৈরি করবেন, বিশ্বের কাছে তুলে ধরবেন তাদের গ্রামের কথা, তাদের এই ভাস্কর্যের কথা, কিন্তু সেটা দেওয়া হলো না। তারা আজকে সর্বশান্ত হয়ে আজকে ঠিক করেছেন না এবছর আর তারা পুজো করতে পারবেন না। কেঁদে কেঁদে বলছিলেন মিডিয়ার সামনে ওই গ্রামের মহিলারা, আশেপাশের গ্রামে পুরো বিষণ্ণতার একটা স্বাদ, খুব খারাপ লাগছিল দেখে, বিশ্বাস করুন। খালি তাই নয়, এটা তো গেল না হয় রানাঘাটের একটি ঘটনা, কলকাতার বুকে বেলেঘাটা গান্ধী মঠ ফ্রেন্ড সার্কেল বলে একটি পুজো কমিটি, তারা পুজো করতে গেছিল, 40 ফুটের একটা শিরদাঁড়া তাদের থিম ছিল, সেই শিরদাঁড়া দিয়ে নাকি তারা পুজো করবে, শিরদাঁড়াটা থাকবে অ্যাজ আ থিম। তারা এই নিয়ে মিডিয়াকেও বলে যে হ্যাঁ আমরা মনে করছি শিরদাঁড়া, এটা কোনো স্পেসিফিক অভয়া রিলেটেড শিরদাঁড়ার কোনো সিম্বলিজম নেই, কিন্তু শিরদাঁড়া আমাদের থিমের মধ্যে পড়ছে। হঠাৎ করে কি হলো, কয়েকদিনের মধ্যে খবরটা সম্প্রসারণ হওয়ার পরে ওইখান থেকে শিরদাঁড়াটা তো সরে গেল, কিন্তু ওই পুজো কমিটির পুজোর জাস্ট গেটের বাইরে কুণাল ঘোষ আর ওখানকার লোকাল এমপির ছবি বড় বড় কাট আউট লেগে গেল। এটা হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। এবার একটা কথা আমি বলি, যেহেতু কংগ্রেসের কথা এলো, দেখুন কংগ্রেস একটা সর্বভারতীয় দল, কংগ্রেস ইন্ডি জোটের সদস্য, কংগ্রেসের জোট সঙ্গী হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং আপনি যেটা সঠিকভাবে উল্লেখ করেছেন যে একসময় কংগ্রেসের কিন্তু এরকম সদর্থক ভূমিকা ছিল, সেটা আমি অ্যাকনোলেজ করেই বলছি। এই কংগ্রেসই কিন্তু যখন বিবর্তন হয় তখন কিন্তু 1976 সালে, হ্যাঁ 1976 সালে ইমার্জেন্সি চলার সময় তারা কিন্তু আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশনে 42nd অ্যামেন্ডমেন্টে সেকুলার শব্দটা আনে। এবার আমার যেটুকু বিচার বুদ্ধি বা বোধ বুদ্ধি রয়েছে, আমি বুঝি সেকুলার বলতে একটা রাষ্ট্র যদি সেকুলার হয়, হাসবেন না দাদা বলে দিচ্ছি, একটা রাষ্ট্র যদি সেকুলার হয় সবকটা রিলিজিয়ানকে কিন্তু ইকুয়াল জায়গা দেওয়া হবে, তাই তো, আমি যদি ভুল না করি। এবার সেখান থেকে দাঁড়িয়ে দেখুন, আমি পড়ছিলাম একটু, রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না, কোনো ধর্ম থাকবে না, এবং যে কোনো ধর্ম যে খুশি পালন করুক সে ইকুয়াল, সে অপরচুনিটিটা পাবে। এবার সেই রাষ্ট্রের আইনসভাতে, রাষ্ট্রের আইনসভাতে যিনি নির্বাচিত হবেন তিনি ধর্মের নামে ভোট ভাগ করে নির্বাচিত হবেন। হুমায়ুন কবির তো তাই বলছেন। আমি আসছি ওখানে, রাষ্ট্রের ধর্ম নেই, রাষ্ট্রের আইনসভায় যিনি যাচ্ছেন তিনি ধর্ম ভাগ করে জিতে যাচ্ছেন। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে, আমি রোনাল্ড ইন্ডিয়ানের একটা বই পড়ছিলাম, নামটা হচ্ছে ইমাজিনিং ইন্ডিয়া। এবার ওখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস রোনাল্ড ইন্ডিয়ান লিখেছেন যে আমাদের দেশে এই যে সেকুলার ব্যাপারটা না খুব ইনকনসিস্টেন্টলি ব্যবহার করা হয়। এই যে আপনি যে প্রশ্নটা করলেন, এখানে কিন্তু চলে আসছে, তার মানে সেকুলারিজমের ফ্যাব্রিকটা এখানে মানা হচ্ছে না। এবার যে মানছে না, যেই দলের প্রতিনিধি মানছেন না, সেই দলের প্রতিনিধি কিন্তু তৃণমূল কংগ্রেস করেন, যার বাইট আপনারা দেখালেন, এই হুমায়ুন কবির, হুমকি দেওয়ার জন্য বিখ্যাত হয়ে গেছেন। এবার এই দলটার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত আবার কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে, সেখানে চলে আসছে তাদের প্র্যাগম্যাটিজম।
এবার এই যে একটা ডাইকোটমির মধ্যে ফেসে গেছে কংগ্রেস, সেই উত্তর কংগ্রেসকে দিতে হবে। তারা যদি সত্যিই সেকুলার হয়ে থাকে বা সেকুলারিজমে বিশ্বাস করে, তাহলে তো তাদের এই জিনিসটার বিরোধিতা করা উচিত, খালি নয় আরো এক স্টেপ এগিয়ে কিন্তু তাদের সঙ্গে একদম সম্পর্ক ছিন্ন করা উচিত। আসলে তারা সম্পর্ক ছিন্ন করতে পারবে না। আমি তারও একটা একদম যুক্তিসঙ্গত এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সংক্ষেপে প্লিজ। একদম সংক্ষেপে দিচ্ছি। আমি সৌম্যদার কাছে প্রশ্ন করছি যে সৌম্যদা, আপনার নিশ্চয়ই মনে আছে 2023 সালের সেপ্টেম্বরের শুরুতে ডিএমকের একজন নেতা, তামিলনাড়ুর মিনিস্টার উনি, উদয়নিধি স্টালিন, উনি একটা খুব সুন্দর কমেন্ট করেছিলেন সনাতন ধর্ম নিয়ে। দাদা আপনার নিশ্চয়ই মনে আছে, উনি কমেন্ট করেছিলেন সনাতন ধর্মকে ইরাডিকেট করে দেওয়া উচিত, কারণ সেটা রিগ্রেসিভ, এবং কম্পেয়ার করেছিলেন সনাতন ধর্মকে ম্যালেরিয়ার সঙ্গে। এবার তাহলে সৌম্যদার জোটসঙ্গী নেতার কথা অনুযায়ী আমি এখানে মশা বসে আছি, আমি তো মানুষ নই। অনির্বাণ যদি প্র্যাকটিসিং হিন্দু হন তাহলে আপনি মশা, আপনি মানুষ নন, এবং আপনিও যদি হিন্দু হন তাহলে আপনি মশা, মানুষ নন। এবার এই যে দ্বিচারিতা আপনারা শুরু করেছেন, তার ফলে সাধারণ মানুষেরও তো ক্ষতি হচ্ছে, এবং এই খালি দোষ আমি আপনাদেরকে দিচ্ছি না। আপনারা ইন্ডির সদস্য যারা আছেন, প্র্যাগম্যাটিক পলিটিক্সের জন্য এই দেশের সোশ্যাল ফাইবারটাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছেন। বেশ, আপনি দেশভাগের চোখ রাঙানির কথা বলেন। অনেক 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 লম্বা বলে ফেলেছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওই মানে সিলেক্টিভ প্রতিবাদ করতে গিয়ে কখনো কখনো খেই হারিয়ে ফেলে আর কি। তো সেই খেই হারিয়ে ফেলার এই হচ্ছে নিদর্শন আর কি। আসলে ইউসুফ পাঠানকে যখন ইম্পোর্ট করে আনতে হয়, তখন ইউসুফ পাঠান আবার দেখা যায় যে নরেন্দ্র মোদী বা অমিত শাহর প্রচার টোচারে থাকে। তো সেই গল্পগুলো এরা একটু কম জানে, যখন এখানে বসে বক্তৃতা করে তখন একটু কম জানে আর কি। আসলে পার্লামেন্টে যখন বিজেপির ভোট দান করা হয়, তখন এই তৃণমূল অ্যাবস্টেন থাকে 69টা বিলে, সেটা একটু কম জানে। আসলে আমরা যে বলছি যে দুটোই খারাপ। আসলে এই রাজনাথ সিংদের আবার কানে কানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে শোনা যায় ক্ষমতায় আসার সময়। আবার দেখা যায় যে মোহন ভাগবতজি আবার মঞ্চে দাঁড়িয়ে বলেন যে এই সরকারের মোহন ভাগবতজি সেই কথাটা বলেনি, আপনি এটা ভুল বলছেন বলে আমাকে আমি মানতে বাধ্য হলাম। আই এম সো সরি, বাট মোহন ভাগবতজি এটা বলেছিলেন, পুরো ভিডিওটা দেখুন, যে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে আরএসএস সেটাকে সমর্থন করবে। প্লিজ মিসরিপ্রেজেন্ট করবেন না। আরএসএস এর দুর্গা তো আমরা বলিনি, কংগ্রেস বলেনি। আসলে একটু থামবেন। সমাজ ব্যাপারটা হচ্ছে যে পলিটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ট্যাসিড অ্যালায়েন্সে কারা কখন কি করেছে এইসব গল্পের ইতিহাসটা একটু কম বললেই ভালো হয়। আমি বলছি দুটোই খারাপ। এই যে পশ্চিমবঙ্গে এই রাজত্বে যে ঘটনাগুলো তৃণমূল করছে, যে আজকে তৃণমূলের বাড়বাড়ন্ত, তৃণমূলের যে আজকে এই পজিশন, আপনি বলতে পারেন যে কেন্দ্রীয় সরকারের সহায়তা না থাকলে তৃণমূল আজকে উৎফুল্লিত হতে পারে? আজকে একটার পর একটা তদন্ত পশ্চিমবাংলা, দুর্নীতি, লুটপাট, খুন, একটাও দিনের আলো দেখে না, শুধুমাত্র এই কারণে। সৌম্যবাবু, আমি তদন্ত ইত্যাদি দুর্নীতি কিন্তু আমি বলছি, আমি আজকের কথা আবার ফিরে আসি। আমি নির্দিষ্ট 3টি নাম করছি সৌম্যবাবু, ইচ্ছে করেই করছি, কারণ আপনাদের কংগ্রেস কর্মীদের কাছে, কংগ্রেস নেতাদের কাছে 3টি নাম এবং ভারতের ইতিহাসের জন্য খুব জরুরি, বাঙালির ইতিহাসের জন্য। কিরণ শঙ্কর রায়, বিধানচন্দ্র রায়, মৌলানা আবুল কালাম আজাদ। নিজের আত্মজীবনীতে আজাদ লিখে গিয়েছেন, দেশ ভাগ হয় তিনি চাননি, তার উপরে বাঙালি ভাগ হয় তিনি আরও চাননি। আমি জানি না আজাদ সেদিনকে দাঁড়িয়ে যা চেয়েছিলেন, তার ধর্মনিরপেক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু সেদিনকে দাঁড়িয়ে যা চেয়েছিলেন তা আমার রীতিমতো ইউটোপিয়া মনে হয়েছে, অনেকটা শরৎ বসুর ধারণার মতো। তার চাওয়াতে মত দিলে বাংলার কংগ্রেস নেতারা রাজি হলে, তিনি 46 সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতি, তাহলে পশ্চিমবঙ্গে আজকের হিন্দু বাঙালির কী হতো আমি ভাবলে শিউরে উঠি। ভাবেননি বিধানশঙ্কর রায়, কিরণ শঙ্কর রায়, মাফ করবেন, বিধান রায়, কিরণ শঙ্কর রায়। আমার এখানেই প্রশ্ন, বিধানচন্দ্র রায়, কিরণ শঙ্কর রায়রা যা করতে পেরেছিলেন, দল মত ভুলে বুঝতে পেরেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে হাত মেলানো দরকার, যত ক্ষুদ্রই হোক। ওই বিধানসভাতে কমিউনিস্ট দলের নেতা জ্যোতি বসুকে ডেকে আনা দরকার, এবং ডেকে এনে একটাই প্রস্তাব পাশ করানো দরকার, আমরা পাকিস্তানে যাব না। যদি সেদিনকে এই প্রয়োজনটা সবাই একসঙ্গে আপনারা মত দিতে পেরে থাকেন, আপনাদের পূর্বপুরুষরা পেরে থাকেন, রাজনীতিকের জায়গা থেকে বলছি, পূর্বজরা পেরে থাকেন, আপনারা আজকে কেন ভুলে যান না মমতা? একদম দেখুন, এই মুহূর্তে সব থেকে বেশি বিপন্ন পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি। ভারতের আর কোনো প্রান্তের কোনো জাতি বোধহয় হিন্দু বাঙালির এই সংকট বুঝবে না। আমি বুঝবে না। আপনার এই কথাতে আমি আবারও বলছি যে পশ্চিমবঙ্গের যে ইতিহাস, সেই ইতিহাসে দাঁড়িয়ে আজকে এই যে 3টে জেলা, যে 3টে জেলার কথা বলছেন, বর্ডারিং জেলা, তারা তো 15ই আগস্ট স্বাধীনতা হয়নি, 18ই আগস্ট হয়েছিল পরে, এবং অনেক ইতিহাস, সেই ইতিহাসের জায়গা থেকে দাঁড়িয়ে বলছি যে আমরা তো সবাই পশ্চিমবঙ্গের মানুষ। এই যে আমরা বারবার একটা কথাও আসছে
যে সেকুলারিজম নিয়ে অনেক কথা হচ্ছে, সেকুলারিজম মানে কি পার্শিয়ালি কাউকে মদত করা ইত্যাদিতে, তা একেবারেই নয়, ইন্টারপ্রিটেশনে গণ্ডগোল। আমি বলছি একটা সরকার রাষ্ট্র বা ক্ষমতা, তার তো কোনো নিজস্ব ধর্ম হয় না, তাহলে ইম্পার্শিয়াল জায়গা থেকে দাঁড়িয়ে কেন একটা পরিচালনার জায়গায় শুধুমাত্র ক্ষুদ্র ভোট, আমি বলছি ভোট, সে দেশের ভোটের জন্য। আইনসভায় আমি আসবো সে না, দেশের আইনসভায় একজন যাবে নির্বাচিত হয়ে সেটাই তো বলছি, একদম আমি বলছি যে- ধর্মের ভিত্তিতে বিভাজন করে। এবং তা শুধু নয়, আপনি বলুন তা শুধু নয়, সেই ভদ্রলোক বহাল তবিয়তে এখনো এমপি এমএলএ থাকবেন, তাকে শাস্তি দেওয়া হবে না, আর মুখ্যমন্ত্রী তাকে ফোন করবেন। আমি বলছি এইটা, এই ঘটনা এমপি থাকবে। আমি ইউসুফ পাঠানের তো একটা জবাব দেবে। এক্স্যাক্টলি, আমি অনির্বাণ চৌধুরীর কাছে যাচ্ছি। অনির্বাণ চৌধুরী মুর্শিদাবাদেরই মানুষ, আমি সেই কারণে আরো বেশি করে অনির্বাণ চৌধুরীর বক্তব্য শুনতে চাই। এবার অধীর রঞ্জন চৌধুরীর প্রচারেও অনির্বাণ অংশ নিয়েছিলেন জোটসঙ্গী হিসেবে, তিনি সিপিআই করেন কিন্তু জোটসঙ্গী হিসেবে অংশ নিয়েছিলেন। আমি অনির্বাণ খুব খোলাখুলি জিজ্ঞাসা করছি, স্বাধীনতার পরও আরো 3 দিন পর আপনাদেরকে স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়েছিল, আপনি এমন একটি জেলার মানুষ, সে জেলায় দাঁড়িয়ে এই রাজনীতি কতটা ভয়ঙ্কর, আমরা সত্যি সত্যি দেশভাগের চোখ রাঙানি দেখতে পাচ্ছি কিনা? আমাদেরকে এই ভাগ করে, ধর্মের ভিত্তিতে ভাগ করে আমাদেরকে ভোট দিতে বাধ্য করছে যারা, তারা এখনো পর্যন্ত সভ্য সমাজে ঘুরে বেড়াবে, এর জন্য আমরা ভারত তৈরি করেছিলাম। দেখুন, গত দুদিন আগে আমি সভায় বলেছিলাম হুমায়ুন কবিরের কথাটা, ওটা আপত্তিকর শুধু নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর। ভারতবর্ষের যে বহুত্ববাদী সংস্কৃতি তার ভূমিকা, এবং অবাক হয়ে যায় যে হুমায়ুন কবির পরে ধরনের কথা বলতেন, নির্বাচনের আগে একটা নির্বাচনী প্রচারে উনি ধরনের কথা বলেন, আবার এই কিছুদিন আগে উনি বলছেন, মানে প্রত্যেক সময় উনি কনসেপ্ট কথা বলতেন। উনি বলেছেন আমি তেল খাটি কাটবো, 50,000 নকলি দিয়ে ডাক্তারকে দিলেন। মানে এই ধরনের ওর ভিতরে সবসময় একটা অপরাধ করতে কাজ করে। আসলে মানুষ যতই ভোট দিয়ে আইন সভায় পাঠান না কেন, একজন সমাজ বিরোধীকে আইন সভায় পাঠালেও সমাজ বিরোধী থাকে। এখন হুমায়ুন কবিরের চেষ্টা করছে এখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন এবং নেতৃত্বের অনির্বাণ, আপনার অডিওটা আমার কাছে স্পষ্ট নয়, আমি একটু পরে আপনার কাছে আর একবার আসার চেষ্টা করব, যদি ততক্ষণে অডিওটাকে ক্লিয়ার করা যায়। আমি আমার পিসিআর এবং সাউন্ড কন্ট্রোল রুমের সহকর্মীদেরকে অনুরোধ করব যদি এটাকে একটু স্পষ্ট করা যায়। রাধামোহন রায় আমার সঙ্গে রয়েছেন, আইনজীবী। রাধামোহনবাবু রাজনীতিগতভাবে তৃণমূলকে সমর্থন করেন, কিন্তু রাধামোহনবাবু আজকের দিনে একজন আইনজীবী হিসেবে আপনার এটা লজ্জাবোধ হচ্ছে কি না যে এদেশের আইনসভায় এমন একজন চলে গিয়েছে যে ভোট ভাগাভাগি করে, একদম হিন্দু মুসলমানের ভোট ভাগাভাগি করে গিয়েছে এবং তাকে সাহায্য করেছে পশ্চিমবঙ্গে আইনসভার একজন সদস্য, রাধামোহন বাবু, সে তৃণমূল করে, তৃণমূল নেতা। দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, এখানে লজ্জাবোধ অ্যাকচুয়ালি আমাদের সবাইকেই করা উচিত। আপনি জানেন তো পুরো ইন্ডিয়াতে কি অবস্থা রয়েছে, পুরো ইন্ডিয়াতে এই ধর্ম নিয়ে যে রাজনীতি করা হচ্ছে। আপনি অযোধ্যাতে নিশ্চয়ই দেখেছেন যে অযোধ্যাতে কিভাবে বিজেপি হেরেছে, ঠিক আছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আপনি জানেন হয়তো খুব রিসেন্টলি ইউপিতে গাজা কেসে ফাঁসানো হয়েছিল কিছু এসপি। রাধামোহন বাবু, আমি আপনাকে অনুরোধ করব, আমি আজকের আলোচনাটা না প্লিজ আপনার আপত্তি থাকলে আপনি লিভ করতে পারেন। না রাধামোহন বাবু, শুনে নিন, আপনার আপত্তি থাকলে আপনি লিভ করতে পারেন। আমি আজকে অন্য কোনো প্রদেশে যাব না, আমি পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি বিপন্ন কিনা তা নিয়ে বিতর্ক করছি। আপনার ঘেঁটে দেওয়ার ইচ্ছে থাকলে আপনি আসতে পারেন। না, আগে ঠিক করুন এটা নিয়ে কথা বলবেন কিনা। উত্তরপ্রদেশ নিয়ে পরে কথা হবে। অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? রাধামোহন বাবু, আগে ঠিক করুন আপনি এই ক্রাইমটার পার্ট হবেন কিনা, আপনি আরেকটা দেশভাগের চক্রান্তের পার্ট হবেন কিনা। আপনি উত্তরপ্রদেশ, মণিপুর যেখানে খুশি বেড়াতে যেতে পারেন, কিন্তু ভবিষ্যৎ আপনাকে ক্ষমা করবে না, ঠিক যেভাবে জিন্নাকে ক্ষমা করেনি। আমি অনির্বাণ চৌধুরীর কাছে যাবো। অনির্বাণ, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা স্পষ্ট? আপনাকে আরেকবার শোনার চেষ্টা করুন। হ্যাঁ প্লিজ। অনির্বাণ শুনতে পাচ্ছি, প্লিজ আপনি যদি আপনার বক্তব্য কন্টিনিউ করেন। দেখুন, হুমায়ুন কবির যে কথাটা বলেছেন সে কথাটা একজন আইন ভারতবর্ষের যে বহুত্ববাদী সংস্কৃতি, ভারতবর্ষের যে গণতান্ত্রিক স্ট্রাকচার, তার পক্ষে না, আমি এখনো বুঝতে পারছি অনির্বাণের সাউন্ড এখনো ক্লিয়ার নয়। আমি থ্রেটটা কোথায় আমি আরেকটু স্পষ্ট করি, তার এর মাঝখানে যদি অনির্বাণকে আরেকবার পাওয়া যায়, এবং যদি হুমায়ুন কবির, মাফ করবেন, যদি
হুমায়ুন কবিরের সমর্থক রাধামোহন রায় একটু মনস্থির করতে পারেন উত্তরপ্রদেশ নিয়ে কথা বলবেন কিনা। না, উনি বলছেন, কিন্তু উনি উত্তরপ্রদেশ নিয়ে বলছেন। উনি উত্তরপ্রদেশ মণিপুর থেকে পশ্চিমবঙ্গে ঢুকতে পারলে আমার কানে খবর আসবে, আমি নিশ্চিতভাবে ওনার কথা শুনবো। কিন্তু তার আগে আমি কেন থ্রেটের কথা বলছি সৌম্যবাবু, দেখুন কেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেবেন না সেটা খুব স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে নির্দিষ্টভাবে একটি মঞ্চে গিয়েই পাশে থাকার রক্ষাকর্তা হওয়ার বার্তা দেন, বারবার দিয়েছেন। আমি আবার সেই বার্তাটা শোনাব। আমি আজকের দিনে ভীষণভাবে আশা করেছিলাম, দেবীপক্ষ পড়ে গিয়েছে, দুর্গাপুজোর সময় বলতে পারি এটা, উৎসবে ফিরতে বলছেন মুখ্যমন্ত্রী সবাইকে, তা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। মুখ্যমন্ত্রী অন্তত হিন্দু বাঙালির জন্য রক্ষাকর্তা হওয়ার একটা মেসেজ দেবেন হুমায়ুন কবিরের এই বক্তব্যের পর। পাইনি, আমি অপেক্ষা করছি। মুখ্যমন্ত্রী কিন্তু না চাইতে এমন অনেক মেসেজ দিয়ে থাকেন, কাদের জন্য একবার শুনুন। সংখ্যালঘু বন্ধুরা সাবধান, মনে রাখবেন আপনাদের নিরাপত্তা জীবন সুনিশ্চিত, আপনাদের আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা সব কিছু কিন্তু আমরা করেছি। আর যদি আপনারা ওই যারা বিজেপির টাকা নিয়ে ভাওতা দিচ্ছে তাদের কথায় ভুলে যান, তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। সব ধর্মকে আমরা ভালোবাসি, কিন্তু মনে রাখবেন বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে। আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে। ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকব। অভ্র মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি নীতিগতভাবে স্পষ্ট করে দিয়েছেন উনি কাদের পাহারাদার হতে চান। কিন্তু আমার একটা প্রশ্ন আপনার দলের জন্য রয়েছে, অবশ্যই সরকার নয়, দল, কারণ ভারতের নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা। যে নির্বাচন কমিশনের পরিচালিত ভোটে হুমায়ুন কবির নির্বাচিত হয়েছে, সেই নির্বাচন কমিশনের পরিচালিত ভোটেই ইউসুফ পাঠান নির্বাচিত হয়েছে। হুমায়ুন কবির হিন্দু মুসলমানে ভোট ভাগ করে ইউসুফ পাঠানকে জেতাতে সাহায্য করেছে, নিজে বলছে। ভারতের নির্বাচন কমিশনকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবার জন্য আপনারা কিছু বলবেন কিনা দলগতভাবে? দেখুন, দলগতভাবে নিশ্চয়ই এটার সিদ্ধান্ত নেওয়া হবে, এবং আমরা প্রথম থেকেই এই জিনিসটার বিরোধিতা করে এসেছি। যেদিন হুমায়ুন কবির ওই 30% 70%-এর ডিভিশনটা বলে থ্রেট করেছিলেন যে জলে ভাসিয়ে দেবো, কেটে দেবো, আমরা তখনও অত্যন্ত তীব্রভাবে বিরোধিতা করেছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে কি বলুন তো, মানে প্র্যাগম্যাটিক পলিটিক্সে যেটা দাঁড়িয়ে যাচ্ছে, এরা মুখে বলে সেকুলার, তৃণমূল বা ইন্ডিজোটের অন্যান্য দলগুলো এবং বামপন্থীরাও বড় বড় কথা বলে, কিন্তু কাজের বেলায় ব্যাপারটা কিছু অন্য একটা দাঁড়িয়ে যায়। এবার বিষয়টা আপনাকে বুঝতে হবে যে এরকমই একটা সংখ্যালঘু অধ্যুষিত জায়গা থেকে কিন্তু ভোটে লড়েছিলেন বামেদের একজন বড় নেতা, হেরেছেন সেটা পরের বিষয়, কিন্তু লড়তে গেছিলেন কিন্তু তিনি পুরো বাংলা ছেড়ে ওরকম একটা জায়গায়। এবং সেটা ছেড়েই দিন, আমরা দেখি যে এরা সব সময় বলে যে এরা সেকুলার সেকুলার সেকুলার, মানলাম, বুঝতে পারলাম, মেনেও নিতাম সম্পূর্ণভাবে, কিন্তু সব সময় যখন হিন্দুদেরকে অ্যাটাক করা হয়, হিন্দুদের কোনো রকমের বিপদ আসে, তখন এটা চুপ হয়ে যায় কেন বলুন তো? এই সিলেক্টিভ সেকুলারিজম আমাদের রাজ্যে তথা আমাদের দেশে কেন হবে, এইটা একটা প্রশ্ন। আরেকটা জিনিস দেখুন, সেকুলারিজম নিয়ে একটা তর্ক উঠলো, আমি বললাম যে প্রত্যেকের ইকুয়াল জায়গাটা সেই থাকবে, ঠিক আছে, উনি সেটা মেনে নিলেন সৌম্যদা। তাহলে আমার বক্তব্য হচ্ছে, যদি আজকে দুর্গা মণ্ডপ থেকে আজান বাজতে পারে, তাহলে নিশ্চয়ই আমার মসজিদ থেকেও আমার গীতা পাঠ হতে পারে, গীতার মাইকে বাজতে পারে, অসুবিধা থাকার কথা না। ঠিক তেমনিভাবে পূজা কমিটির মাথায় যদি কোনো ইসলামিক ধর্মাবলম্বী মানুষ থাকতে পারেন, ঠিক তেমনিভাবে মসজিদ কমিটির মাথাতেও কোনো হিন্দু ধর্মাবলম্বী মানুষ থাকতে পারে, এটা তো কোনো প্রবলেম থাকার কথা না। আমি এগুলো যুক্তির কথা বলছি, কিন্তু আমি কিন্তু কোনো রিলিজিয়াস কথা বলছি না, এগুলো যুক্তির কথা। কিন্তু সমস্যাটা হচ্ছে এই ইন্ডি নামক এই জোটটার যারা দল রয়েছেন, তারা কিন্তু এই যুক্তিটাতেও যাবেন না। আপনারা যদি এদেরকে জিজ্ঞেস করেন যে আমি যে প্রপোজিশনগুলো রাখলাম সেগুলোতে তাদের সমর্থন আছে কিনা, আমি দত্তহীন ভাষায় বলছি, তারা কিন্তু এটা বলতে পারবেন না, তারা ঘুরিয়ে পেঁচিয়ে অন্য উত্তর দেবেন। বেশ, আমি সৌম্যবাবুর কাছে নিশ্চিতভাবে জানতে চাইবো, আরেকবার পেলে অনির্বাণের কাছে, অনির্বাণ চৌধুরীর কাছে জানতে চাইবো, কিন্তু অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী আমার সঙ্গে যোগ দিয়েছেন। অনির্বাণবাবু, আপনার রাস্তাতে এতটা দেরি জ্যামের কারণে দেখেই বাঙালি উৎসবে পার্টিসিপেট করতে শুরু করেছেন তাদের মতো করে, ফলে আপনারাও জ্যামে আটকে পড়ে দেরি হয়েছে। কিন্তু আমি বলছি, হিন্দু বাঙালি কি বিপন্ন, আজকে এটা নিয়ে বিতর্ক করছি, এবং কিসের পরিপ্রেক্ষিতে আপনি নিশ্চয়ই জানেন এতক্ষণে। সেখান থেকে আমার প্রশ্ন, হুমায়ুন কবিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন হবে না আমরা মোটামুটি বুঝে গিয়েছি। কেন নদিয়ার জেলা শাসক বা এসপির উপরে নির্ভর করবে একটি দুর্গাপুজোয় প্রতিমার মাপ কী হবে, বা এরাজ্যে অন্তত আপনারা সেটা ঠিক করবেন, সেটাও বুঝে গিয়েছি।
আমি বলছি এবার কি অন্তত হিন্দু বাঙালির দল মত নির্বিশেষে 46 সালের মতো একটা স্ট্যান্ড নেওয়ার সময় এসছে? দল জানি না, মত জানি না, হিন্দু বাঙালির নিজের রাজ্যে নিজের ভূমিতে আবার বিপন্ন বোধ করছে। ধর্মের নামে ভোট হচ্ছে, ভোট ভাগ করে লোক জিতছে, হুমায়ুন কবির বলছেন। অনির্বাণ, 46 সালে হিন্দু বাঙালি আলাদা করে কি স্ট্যান্ড নিয়েছিল? মানে বিধানসভাতে হিন্দু বাঙালি একসঙ্গে স্ট্যান্ড নিয়ে মুসলিম লীগের বিরুদ্ধে সবাই মিলে ভোট দিয়েছিল। মুসলিম কংগ্রেস, লীগ- হিন্দু মহাসভা, কমিউনিস্টরা, মুসলিম যে আমরা ভারতে থাকবো, পূর্ব পাকিস্তানে যাব না, এইটা বলছি। মুসলিম লীগ একটি রাজনৈতিক দল, তাদের নিশ্চিতভাবে রাজনৈতিক জায়গায় তারা ধর্মের যে পরিচিতি সেটাকে কাজে লাগায় বা লাগানোর অভিযোগ বলুন, সেই কাজে লাগায় তারা, সেই বাস্তবতা সেটা বাস্তব। সেই মুসলিম লীগের সঙ্গে একটি সরকারের শ্যামাপ্রসাদ মুখার্জি মন্ত্রী ছিলেন, সেটাও বাস্তব। আবার সেই মুসলিম লীগের বিরুদ্ধে যে দলগুলি ভোট দিয়েছিলেন তারা শুধুমাত্র যে হিন্দু বাঙালির দল, রাজনৈতিক দল ছিলেন, এইটা মানতে আমার ভীষণভাবে আপত্তি আছে। কারণ কংগ্রেস বলুন, সেই সময়কার কংগ্রেস বলুন, কমিউনিস্ট পার্টি বলুন, বাকি হিন্দু মহাসভাটা বাদই দিলাম, বাকি যে কোনো রাজনৈতিক দল, তাদের মধ্যে কি শুধুমাত্র হিন্দু বাঙালিরা ছিল নাকি? সেখানে নিশ্চিতভাবে মুসলিম বাঙালিরাও ছিলেন না তো। কিন্তু প্রস্তাবটা কি ছিল? যে প্রস্তাবের জন্য সই সংগ্রহ করতে বেরিয়েছিলেন মেঘনাথ সাহা, সুনীতি কুমার চট্টোপাধ্যায়রা, সেই প্রস্তাবটা কি ছিল অনির্বাণ? সেই প্রস্তাবে কি ছিল হিন্দু মুসলমানের জন্য একটা থাকার জায়গা চাই? তার কারণ রাখার প্রয়োজন পড়েনি একটাই কারণে, মুসলমানদের জন্য একটা আলাদা দেশ চাই বলে ফেলেছেন তার আগে জিন্না। ফলে হিন্দু বাঙালির জন্য একটা হোমল্যান্ড চাইতে তাদেরকে প্রস্তাব দিতে হয়েছিল মাউন্ট ব্যাটেনের কাছে। মেঘনাথ সাহা, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আপনি বলুন কোন দলে ফেলবেন? বিজেপি? না, একদমই হিন্দু মহাসভা। আবার একই সময় সেই সময় শরৎ বসু তারা কি প্রস্তাব দিয়েছিলেন সেটাও ভয়ঙ্কর ইউটোপিয়ান। ওই প্রস্তাবে থাকলে এখন ব্লগার খুন হতো, মানে আপনি খুন হতেন, আমি খুন হতাম, সেটা ও দেশে থাকতাম, খুন হতাম। কোনটা ইউটোপিয়ান কোনটা বাস্তব সেটা আপনার বিবেচনার উপর ছেড়ে দিলাম। আপনারা কি এখন শরৎ বসু প্রস্তাবটা নিয়ে আগ্রহী? শরৎ বসুও প্রস্তাব দিয়েছিলেন, আবার অন্যদিকে আন্নাদুরাই তারাও তাদের মতো করে প্রস্তাব দিয়ে ইংল্যান্ড অব্দি পৌঁছে গেছিলেন। সেই প্রস্তাবগুলো নিয়ে তারা আলোচনা হোক, কারণ ভারত ভাগের সময় ভাগ হয়েছে বেশি। মানে আপনি বলছেন এটা হচ্ছে ওইগুলো নিয়ে আলোচনা করার সময়, বিপন্ন হিন্দু বাঙালিকে নিয়ে আলোচনা করার সময় নয়। আপনি যদি দেশ ভাগের সময়কার কথা বলেন নির্দিষ্টভাবে, আমি রেফারেন্সে টেনেছি, একই অবস্থা আজকে আপনি মনে করছেন, আপনি মনে করছেন না? 100 বার নয়, 100 বার নয়, 100 বার নয়। আমি বরং মনে করছি, আমি এক লাইন বলিনি, বলুন। আমি বরং মনে করছি যে এই সাম্প্রতিক আরজি করের ঘটনার প্রেক্ষিতে যে প্রতিবাদ চলছে তাতে রাজনৈতিকভাবে বিজেপির ফায়দা হওয়া তো বহু দূরের কথা, উল্টে লোকসান হয়েছে, যার ফলে আপনাদেরকেও সেই ঘুরে ফিরে হিন্দু মুসলমানে ফিরতে হচ্ছে। ঠিকই আছে, চেনা খেলার মাঠ বিজেপি। হুমায়ুন কবির কি বিজেপি করেন? আর ইউসুফ পাঠান বিজেপির সাংসদ। ধরুন মন্তব্য এক্স্যাক্টলি কে কোথায় কি করেছে তার উপর ভিত্তি করে, এক্স্যাক্টলি কে কোথায় কি করেছে একবার যদি শুনতে চান শোনাতে পারি, এর টাইমটা নষ্ট হবে, আর কিছু না। সবাই এতক্ষণ শুনে নিয়েছে গোটা বাংলা। নিশ্চয়ই বলছি, কোথাও শুধুমাত্র একজনের মন্তব্যের উপর নির্ভর করে আপনি গোটা হিন্দু বাঙালি বিপন্ন এই এডিটোরিয়াল। আরে মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলে দিলেই তো হতো, আমি আপনাদের জন্য আছি পাহারাদার। আপনি হুমায়ুনের কথা বিশ্বাস করবেন না? কি সৌম্যবাবু ভুল বলছি? দেখুন, আমি একটা বিবৃতি আপনারা আপনাদের জোট সঙ্গীর কাছ থেকে চান, ওরা ইন্ডি জোট নিয়ে অনেক কথা বলেছেন। প্লিজ, আমি প্রথমে একটা কথা বলি যে মানে আলোচনাটা যেখানে হচ্ছে, আমি বলছি যে আবার এটা ভারতবর্ষ, এটা বাংলাদেশও নয় আর পাকিস্তানও নয়। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে, লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আজকে 75-76 বছর পরে দেশটাকে এই জায়গায় আমরা তৈরি করেছি সবাই মিলে। তো সেটাকে কেউ নষ্ট করে ফেলবে, এটা কখনোই টলারেট করা যাবে না ছোট্ট রাজনৈতিক স্বার্থের জন্য। আমার ছোটো ভাই বিজেপির অনেক কথা বলেছেন, রাজনৈতিক স্বার্থে অনেক দল অনেক সময় অনেক কাজ করেছে। যেমন আমার বিজেপিরও এরকম ইতিহাস আছে যে একটা বিচ্ছিন্নতাবাদী দল পিডিপির সাথে 4.5 বছর সরকার করেছে। ছেড়ে দিন এসব কথা, আমি আজকে সংকীর্ণ রাজনীতি না গিয়ে বলছি, কিন্তু আমি বলছি সংবিধানের শপথ নেওয়া মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তার তো সবার মুখ্যমন্ত্রী, তিনি কেন একটা ভৎসনা করলেন না? এবং আর তার থেকেও বড় কথা, আজকে যে বিজেপির প্রতিনিধি এই কথা বলছে, দেখুন নির্বাচন কমিশন একটা ডক্টরড ভিডিও, যে ডক্টরড ভিডিওটার উপরে নির্বাচন কমিশন বলছে সেটা ডক্টরড, তারপরেও সেটা যেদিন চালানো হচ্ছে শুধুমাত্র একটাই চক্রান্ত। এখানে বিজেপি তৃণমূল সব এক জায়গায়, অধীর চৌধুরীকে হারাতে হবে, অধীর চৌধুরীকে হারাতে হবে। 30 সেকেন্ড আমরা মনে করি তৃণমূল এটা দল না, এটা একটা ড্রেনের মতো নোংরা। কারণ এদের জন্যই আমি এই ভাষাই ব্যবহার করছি, কারণ এরা একটা মূল কারণ, যেই কারণে আজকে কিন্তু হিন্দু বাঙালি বিপন্ন আমাদের রাজ্যে। আপনারা তো জোট সঙ্গী, আপনি ট্যাসিড অ্যালায়েন্স না কিসব বলছিলেন, আপনারা ডিরেক্ট জোট সঙ্গী, একসঙ্গে ভোট লড়েছেন, তারপরে এই কথাগুলো কি আপনাদের মুখে মানায়? এই কথাগুলো কি আপনাদের মুখে মানায়? যদি তৃণমূল এতই খারাপ হবে আপনাদের দৃষ্টিভঙ্গিতে, কেন জোটে গেছে? কেন জোটে গেছে?
আমার মৌলিক সময় উত্তর দিতে হবে। সময় এই একেবারে বিষয়ে শেষ, সরকার করেছে তো। সময় একেবারে শেষ। আমার অনির্বাণ ব্যানার্জিকে আরো কিছুক্ষণ শুনতে পেলে, বিতর্কে পেলে ভালো লাগতো, এবং অনির্বাণ চৌধুরীর কথা শুনতে পেলে, কিন্তু সময় একেবারে শেষ, ফলে আমাকে শেষ করতে হবে। আমি আপনাদের সামনে যে প্রশ্ন রেখেছিলাম, আপনারা মনে করছেন কিনা যে হিন্দু বাঙালি আজ বিপন্ন, এটাই ছিল আমার প্রশ্ন। আমি আপনাদের উত্তর দেখে নেব, আপনাদের রায় দেখে নেব পরিসংখ্যানগতভাবে। হিন্দু বাঙালি এখন বিপন্ন জাতি প্রশ্ন করেছিলাম, ফেসবুকে 86% মনে করছেন হ্যাঁ, 14% মনে করছেন না। আমি কিন্তু কোনো দেশ, কাল, রাজ্য ধরে জিজ্ঞাসা করিনি, আমি শুধুমাত্র এই সময় হিন্দু বাঙালি বিপন্ন জাতি কিনা। আমি অবশ্যই বাংলাদেশের হিন্দুদের কথা মাথায় রেখেই জিজ্ঞাসা করেছি, এবং পশ্চিমবঙ্গের হিন্দুদের কথা। ইউটিউবের পরিসংখ্যান, মাফ করবেন, এক্স হ্যান্ডেলে পরিসংখ্যান দেখব। এখানে 96% মনে করছেন হিন্দু বাঙালি এখন বিপন্ন জাতি, 4% মনে করছেন না। এবার ইউটিউবের পরিসংখ্যান, 2 ঘন্টায় 26,000 মানুষ তাদের রায় জানিয়েছেন। তার মধ্যে 89% মনে করছেন হ্যাঁ, হিন্দু বাঙালি এখন বিপন্ন জাতি, না মনে করছেন 11%। আমি শেষ করব আবারও দুটি কথা বলে, মাত্র দুটি। এ রাজ্যের সর্বোচ্চ প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যত দ্রুত সম্ভব একটি বিবৃতি আশা করি। তিনি বলবেন, আমি আছি হিন্দু বাঙালি আপনাদের পাহারাদার হয়ে, ঠিক যেভাবে ঈদের মঞ্চে গিয়ে বলেছিলেন, পাশে থাকার বার্তা দিয়েছিলেন, পাহারাদার হয়ে আছি বলে আশ্বস্ত করেছিলেন, সেভাবে আজ আশ্বস্ত করার দিন এসেছে। তার কারণ তার দলের বিধায়ক বলছেন তিনি ধর্মের নামে ভোট ভাগ করে ইউসুফ পাঠানকে জিতিয়েছেন, আর তার সরকারের একটি জেলার এসপি ঠিক করে দিচ্ছেন দুর্গা প্রতিমার মাপ কত হবে, কোন মাপ হলে পুজো হবে আর কোনটা হলে হবে না। এবং অবশ্যই ভারতের জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে একটি ব্যবস্থা চাই, যে ব্যবস্থায় হুমায়ুন কবির এবং ইউসুফ পাঠানের মতো নির্বাচিত বিধায়ক এবং সাংসদদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া যায় দেশের গণতান্ত্রিক আইন অনুযায়ী, সাংবিধানিক আইন অনুযায়ী। তার কারণ তারা ভোট ভাগ করে জিতেছেন এবং জিতিয়েছেন। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।